সংখ্যাটা 20-এর ঊর্ধ্বে মারা গেছে। ওই লাশগুলা কোথায়, এটা কারাগারের মান সম্মান যাবে দেখে হয়তো তারা প্রকাশ করছে না। চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে কি ঘটেছিল নরসিংদীতে? এই ওইটা লাশটা নিতে যে তার গুলিবিদ্ধ হয়েছে অনেকেই। জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নরসিংদীর মুড়ে মুড়ে যে সকল ছাত্র জনতা প্রতিরোধ গড়ে তুলেছিল, আমরা কথা বলেছি তাদের সাথে, জানতে চেয়েছি জুলাই আগস্টের রাজপথের স্মৃতি কথা। আপনারা দেখছেন বেঙ্গল টিভি এবং আপনাদের সাথে রয়েছে আমি নাদিম মাহমুদ নয়ন। মূলত কোটা আন্দোলনটা চলতেছিল ধারাবাহিক একটা প্রসেসের মধ্য দিয়ে। আমি মোহাম্মদ মেজর ইসলাম ফখরুল, আমি 18 সালে কোটা আন্দোলন করেছি আমার বিশ্ববিদ্যালয়ে। আমি তখন ছাত্র শিবিরের ওয়ার্ডের সভাপতি ছিলাম। তো সভাপতি থাকার আমি সেখানে নেতৃত্ব দিয়েছিলাম বিশ্ববিদ্যালয়ে, এবং আমরা রাজপথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের এখান থেকে গিয়েছি আন্দোলন করার জন্য। এ সকল ভিডিও ফেসবুকে এখন আজও লাইভে দাবমান আছে, আর অনেক ভিডিও আমার ল্যাপটপে সংরক্ষণ রাখা আছে, এগুলো আপনারা চাইলে দিতে পারবো। আর এই 18 যে বিপ্লবটা নরসিংদীতে মূলত 12 তারিখে একটা আন্দোলন হয়েছে। 12 তারিখে তখন ছাত্রলীগের ছেলেরা এখানে আমাকে পায় অলিতে গলিতে, আমার সারা শরীরে এমন কোনো অংশ নাই যে এখানে আমার বাইরে রাখছে না। তারপর আমি এই আহত অবস্থায়ও আমি চিকিৎসা করি। চিকিৎসা করার পরে তারপর ওখানে আবার আমাদের চরাঞ্চলে চলতেছিল আমাদের বাদ ভাঙার। আমি 1,60,000 টাকা গ্রাম থেকে তুলি, এই কাজ চলতেছিল। পরবর্তীতে আবার যখন 14 তারিখে আসি, 14 তারিখে আবার আন্দোলন হয় নরসিংদীতে। 14 তারিখেও আইসা আমরা সবাই এখানে দৌড়ানি জাপটানি আহত, একটা বিভীষিকাময় অবস্থা 14 তারিখেও। তারপরে আন্দোলনটা হবে 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 এবং একটা রহমদম অবস্থা, সরকার পতন হবে হবে। তো আমার মন ডাক দিয়েছিল, বুঝতে পেরেছিলাম যে এটা পতন হয়ে যাবে, মানে আমি বুঝতেছিলাম যে কেউ যখন সরকারে নাই পতন হয়ে যাবে। তারপর আরো 2 দিন গেল, 16 তারিখ আবু সাইদ রাস্তায় গিয়ে যখন 2 হাত প্রসারিত করে দিল শরীর শাসকের সামনে, তারপর জালেম গুলি করলো। এই গুলি দেখা ওটা বাংলাদেশে একটা যেমন কি নাই হয়ে গেছে বাংলাদেশের, কারণ পুরো বাংলাদেশকে গুলি করছে। তখন বাংলাদেশ জাগলো, আমরাও জাগলাম। আমি ফেসবুকে প্রায় 23টা পোস্ট দিছিলাম। এই পোস্টের যে ধরে ছাত্রলীগের সভাপতি উনি আমাকে ফোন দিয়েছিলেন যেন আমি বাড়ি থেকে চলে যাই, পুলিশ ধরতে না পারে। পরবর্তীতে পুলিশ আসে রাতে, পোস্ট দেওয়ার পরে আইসা আমাকে ধরে নিয়ে যায়। আমাকে ধরে নিয়ে আমি ছাত্র শিবিরের সদস্য ছিলাম। তো আমার এখানে প্রায় 4-5 বস্তা বই, আমার এখানে প্রায় 40 থেকে 50 জন পুলিশ হবে। এখানে আমার আশেপাশে প্রতিবেশীর বাড়িতেও ফাইন্ড আউট করছে খোঁজার জন্য, মানে আমি যেমন লাদেন আর আমাকে এভাবে খুঁজতেছে। পরবর্তীতে আমার আব্বার সাথে ছবি তুলতেছে। পরে আমি বলি আমার আব্বার সাথে ছবি তোলেন কেন? পরে এমন হয়েছে আমার আব্বারে ধরে নিয়ে যাইবো গা, এমন অবস্থা। পরে আমারে মানে ধরার পরে আমার নিয়ে যাওয়ার পরে আমি ছুটতে যাওয়ার পরে আমার সাথে তাদের রহমদম হয়েছে। পরে থানাতে নিয়ে আমার বেদমসে মারছে। মানে এই ঘটনাটা বলতে গেলে আমার শরীরের রুম দাঁড়ায় যায়। আমাকে যখন আমি এদেরকে করলাম, আমার ছাত্র শিবিরের কয়েকজনের নাম, আরো কিছু কোটা আন্দোলন যারা করছে এদেরকে নাম দেখাইতেছে, এদেরকে আমি চিনি কিনা। আমি এদেরকে চিনি, আমি এটা বলি নাই যে আমি এদেরকে চিনি না, কারণ আমি চাই না আমার সহযোদ্ধা ভাই এখানে আসুক। আমি ধরা পড়ছি। তারপর এখানে আমার মারলো, মানে আমার জিব্বাটা এখানে কাইটা ফেলছে লাথি দিয়ে, মানে ওয়ালের সাথে আমার বসাই ফেলছে লাইতে। পরে আমি একটা কথা বলছিলাম যে আমি যদি সরকার পতন হবে কি জানি না, কোনো না কোনো একদিন তো আসবো, ফাঁসি তোর হবে না, আসলে তোদেরকে আমি দেখবো থানার ভিত্তিতে। পরে পরবর্তীতে আমার ওই রুমে নিয়ে গেছে, ওইখানে ছিল ছাত্র দলের। আমার জিব্বা টাকাটা আমি লজ্জায়, মানে আমার এত পরিমাণ মারছে, আমার মানে খারাপ লাগতেছিল। পরে আমি আর বলি নাই। এই ছাত্র দলের একজন নেতা আমাদের উপজেলার আকরাম ভাই, উনারও পায়ের মধ্যে বিশাল বড় সমস্যা, এখানে আন্দোলন থেকেই হয়েছে বা পুলিশে ওনার কি ফুরাজ জনিত একটা সমস্যা ছিল, অনেক সমস্যা, মানে উনি বসতেই পারে না। পরে ওনার সাথে ভিতরে পরিচয়, কথাবার্তা হলো। এরপরে রাত্রা মশা কামড়াইছে আমরারে। পরে সকালে আমার ভাই আসছে, আমার এক মুরাদ ভাই গেছে, তারপর আমার আব্বা গেছে। যারা গেছে তাদেরকে ধরে ফেলতেছে, আর আব্বারে বলতেছে যে আপনার ছেলে নিজেই তো বলে যে আন্দোলন ঠিকই করছে। আমি শুধু এটাই বলছিলাম যে শেখ হাসিনা নিজেই তো মানছে কোটা, তো আপনার আমার ধরে নিয়ে আসলেন কেন? পরবর্তীতে আমার বলছে তোমরা কোর্টে যাবা, তোমাদের জামিন হয়ে যাবে। পরে আমাদেরকে মানে নিতেছে কোর্টে, যেন আমরা না পালাই, এটা বুঝতে পারছি ধোকা। নেওয়ার পরে ছাত্র দলের ওনারে ছাইরা দিছে জামিনে। পরে আমারে আর ছাড়ে নাই। আমারে পরবর্তীতে রাতে
গারদের ভিতরে কি একটা অবস্থা, মানে বিভীষিকাময় অবস্থা, মানে যে জায়গায় 10 জন লোক থাকতে পারবে এখানে মনে হয় 200 লোক রাখা, মানে লড়তে পারি না। মানে এখানে আবার আমাদের খাবার দেওয়ার মতো অবস্থা নাই। আমার পকেটে কিছু টাকা ছিল আর রুমের বস্তাগুলো নিয়ে গেছিল, আমার পাঠ্যপুস্তক গুলো টাকা ছিল, এই টাকাগুলো নিয়ে যায়। তারপর আমার পকেটে কিছু টাকা আমাকে দিয়ে দেয় আমার ছোট ভাই, দিয়ে দেওয়ার পরে এই টাকাগুলা আমি নেওয়ার পরে যখন এই জেল পাস হওয়ার সময় এখান থেকে যেতে রাত 8টা বা 9টায় রওনা দিচ্ছে, রাত 12টা বা 1:15 পর্যন্ত বাঁচছে। শুধু এই গাড়িটা ওইখানে নিতে আন্দোলনের চাপ ছিল নরসিংদীতে এত ব্যাপক, মানে পরের দিন তো ভাঙ্গিয়ে ফেলবে আন্দোলন, মানে নরসিংদী কারাগার। পরবর্তীতে ভিতরে ঢুকলাম, ভিতরে যখন প্রবেশ করলাম আমাদের কাছ থেকে যে কি একটা কার্ড থাকে, মানে ঢুকলে কারাগারে টাকা দিতে হয়, টিসি কার্ড না পিসি কার্ডে মানে অনেকেরই টাকা রাইখা কিছু টাকা দিচ্ছে, অনেকের টাকা দিচ্ছে না, মানে টাকা নাই। পরবর্তীতে ভিতরের খাবার, ভিতরের গ্যাঞ্জাম, লাইটারদের সাথে কথা হচ্ছে, যারা লাইটার হচ্ছে, যারা আদালতের ভিতর আদালত না কারাগারের ভিতরে যারা আসামিদেরকে শৃঙ্খলার জন্য রাখে। পরবর্তীতে পরের দিন শাপলাতে দিবে না আর রজনীগন্ধা দিবে, আরো কিছু শাপলা শাখা আছে এদিকে দিবে। একটা আছে গণরুমে সস্তা, মানে এই রুমে থাকা সম্ভব না। আমি পরে ওদিকে গেলাম নেওয়ার জন্য। পরবর্তীতে আমরা ভিতরে আমি সবাইকে নিয়ে কথাবার্তা বলতেছি কারাগারের ভিতরে, যে আমরা কিভাবে এর ভিতরে বাইরে তেরে না, এই কারাগারের সেফটি এটা নর্মাল। এন দেখতেছি ঢুকতে কয়েকজন কারারক্ষী, এদেরকে পিটায় দুর্মুস্তলে অটোমেটিক বাইরে যেতে পারে। এটার ভিতরে আমার মন বসতেছে না, আমি তো অপরাধ করি নাই, আমার এই মামলা দিচ্ছে কোটার মামলা। তারপর আরেকটা মামলার মধ্যে আমার এলাকার আরেকজন 1 নম্বর আসামি ছিল, আর এই মামলার মধ্যে আমি 1 নম্বর ছিলাম। আর আমার আরেকটা মামলার মধ্যে আমার 1 নম্বর, আমার দুইটা মামলার মধ্যে আমার জড়াইছে, যার কারণে আমার জামিনটা হয়নি। তারপর যখন দুপুরে নামাজের পর আন্দোলন হবে একটা অবস্থা, এমন একটা সুর চলতেছে, দুপুরে নামাজের পর আন্দোলন হবে। আমার মন কেন জানি বলতেছে যে কারাগার ভাঙ্গা ফেলবে বেলবে। পরে বাইরেতে আমরা ভিতরে নামাজ পড়তেছি, নামাজ পড়া অবস্থায় নামাজ আমাদের শেষ, এমনি ওই দিক দিয়ে আল্লাহু আকবরকে একটা ডাক দিছি। ডাক দেওয়ার পর ওইখান থেকে ঢিল আসতেছে, আসার পর এখান থেকে কোন এক পুলিশ কারারক্ষে একটা ঢিল দিছে। একটা ঢিল দেওয়ার পর ওইখানে কমপক্ষে বৃষ্টির মতন আমার কাছে মনে হয়েছে যে আবাবিল পাখির ঢিল এতগুলা ছুটতেছে। ছুটার পরে এক কারারক্ষীর লাগছে আর এক আসামি শরীর লাগছে, জায়গায় বেহুশ, পরে হাসপাতাল নিয়ে গেছে। নেওয়ার পরে এটা শুধু বাড়তে আছে আন্দোলন। পরে ভিতরে টিয়ার গ্যাস ইচ্ছা মতো ছাড়তেছে, টিয়ার গ্যাস গুলা এত পরিমাণে বেশি ছাড়তেছে, মানে আমার একটা গেঞ্জি ছিল, গেঞ্জিটা শেষ পর্যন্ত আমি এই মাঝখানে পানি ছিল যে গোসল করার, কারাগারের মাঝখানে হাঁটার মতন এই ভিজায় আমি মুখ পুষতেছি। পরে মানুষ বলে ভাই এই গ্যাস পানিতে না, আগুনে শুকায়, কিন্তু গ্যাসে পানিতে আর ভিজে। আমার চোখ পরে আমি একটা ওয়ালের কর্নারে যে চুপচাপ, আমি ভিতরতে বাইরেতে পারতাম না, আর চোখের জ্বালায় সব আসামির অবস্থা, মানে একটা বিভীষিকাময় অবস্থা। পরবর্তীতে এরা উপর থেকে একটা ইয়া দিছে, দেওয়ার পরে এরা গেট ভেঙ্গালাইছে। আমরা এদিক দিয়ে জিগার দিতেছি, আর লাইটার এই সাপলা লাইটার কইতাছে এটা কারাগার, বাঙ্গার ইতিহাস পৃথিবীতে নাই, ভাঙবে না। আমরা বলছি বাঙ্গালামো, পরে আমরা আওয়াজ আর বাইরে তার ধাক্কা সমান ভাঙছে, পরে তত নগদ বাইরে গেছি গা। বাঙালির পরে পুলিশ সমানে পিটা, জেলারে নিজের হাতে পিটছি, এটা আমি গর্ববোধ করি। জেলারে বোরে ডামদা দুতলাতে নামাইছে। পরে কান্নাকাটি অবস্থা, এরকম একটা অবস্থা। পরে সামনে ছিল আগুন, মানে আমরা যে দৌড় দেওয়ার পরে এই আগুনের মধ্যে আমার এই পাশে পুড়ে যায়, আর পায়ের তলা মানে নরম হয়ে যায় পুইরা, মানে একবার টেক, মানে পুরা পা আমার মানে টিপ দিলে পঞ্চের মতো লুলাই গেছে, এরকম খুব বাজে অবস্থা। পরে আমি প্রায় অনেক বাজে অবস্থা, পরে আমার ধরে নিয়ে যায় কয়েকজন, নিয়ে আমাকে হাসপাতাল নিয়ে যায়। আমি কয়েক ঘন্টা সেন্সলেস ছিলাম। আর এই ঘটনার আগে আমি ভিতর থেকে বাইরে প্রথমে একটা স্লোগান দিয়েছি, ছাত্রলীগ পুলিশ কোবা, এবং আমার সাথে যত আসামি আমার পাশে ছিল ওদিক দিয়ে সারানো সন্দীপ আন্দোলন, সবাই বলছে ছাত্রলীগ পুলিশ কোবা। একটাই স্লোগান ছিল তখন সেদিন, ছাত্রলীগ পুলিশ কোবা। এবং আমার মনে তোর একটা আশা, আমার সবচেয়ে বেশি প্রতি বিদ্বেষ হচ্ছে একজন আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, যিনি জগৎ বিখ্যাত আলেম। উনারে ফাঁসি দেওয়া, উনারে জেলের ভিতরে মারা, আলেম ওলামাদেরকে মারা, এই কারণে আমি আওয়ামীদেরকে আমি সহ্য করতে পারতাম। এটা ছিল আমার মনের মধ্যে সবচেয়ে বড় একটা মনোপীড়া, যন্ত্রণা। বিডিআর বিদ্রোহ, সাপলার মধ্যে মানে আলেমদেরকে দেখতে পারতো না, এই কারণে আমি সহ্য করতে পারতাম। পরে ভাইঙ্গা তো চলে গেছি, চলে যাওয়ার পরে এই যে পরে চিকিৎসা করার পরে আমি পরবর্তীতে ওষুধ কিনতে যাই। ওষুধ কিনতে যাওয়ার পরে আমার আবার দৈরা ফালাই, তারা দৈরা আমারে নিয়ে নিছে। পরে আমার কাছ থেকে টাকা আদায়ের জন্য বলতেছে যে তোমারে সিলিন্ডার আসামি হিসাবে আমরা রিপ্রেজেন্টেশন করুম, তুমি টাকা দেও, নাইলে এই জেল ভাঙ্গার অনেক বড় তোমার ইয়া দিমু বলছে। পরে আমার পরিবার তাদেরকে টাকা পয়সা দিছে। পরে সিলিন্ডার আসামি হিসাবে আমারে, যেন আমার ইয়াটা একটু কম হয়, সিলিন্ডার আসামি হিসাবে আমারে নিছে। নেওয়ার পরে
আমারে আর জামিন দেয় নাই। আমারে এখান থেকে ওই দোষুন্দি জজ কোর্ট থেকে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জামিন দেয় নাই না। পরবর্তীতে রওনা দিলাম 8টার দিকে, রাত 8টার দিকে এখান থেকে রওনা দিছি। এখান থেকে মানে একটা রুম, একটা আমাদের যে এটা দিয়ে নিল, এটার ভিতরে আপনার ধরতে পারবে ধরেন 10 জন, ভরা আছে মনে করেন 50 জন, মানে এই অবস্থা। মানে এসি ছাড়ে না, এসি নাই। পরে আমরা বলি, আমরা মানে গালাগালি কত ভাষায় দিতেছে সবাই, এই তাড়াতাড়ি হইতে, আর সবাই তো হ্যান্ডকাপ লাগানো, এই অবস্থা। পরে গেলাম কাশিমপুর কারাগারের ভিতরে। হাই সিকিউরিটি যে 4টা ডিপার্টমেন্ট আছে, হাই সিকিউরিটি জেল হচ্ছে এটার মধ্যে সবচেয়ে আমাদেরকে নিয়ে রাখলো সেটা। এবং আমি প্রধানমন্ত্রীরে মানে তার অত্যাচারে আমি তার হত্যা করার মতো পোষণ আমি মনে মধ্যে লালন করতাম। আমি সেই কারাগারটাই গেলাম যেখানে লেখা ছিল যে প্রধানমন্ত্রী হত্যা মামলার আসামি, মানে ওটা যারা প্রধানমন্ত্রী হত্যা করতে চাইছে এরকম আসামির রাখতে হবে, লেখাটা এখানে ছিল। তো রায়পুরা নরসিংদী প্রায় সম্ভবত 800 আসামির নরসিংদী থেকে ওইখানে গমন হয়। যাওয়ার পরে ওইখানে খাবার, কারাগারের অবস্থা তো জানেন, এটা কি বলবো, এরকম ভাবে ছিল। আর আমাদেরকে নরসিংদী আসামি দেখলে ভয় পা, মানে জেলার কথা বলতেছিল, প্রত্যেকটা কথা মানে মাটির নিচে চায় বলছে। একটা আসামির চোখে তাকায় কথা বলতে পারে না জেলা শুধু একটা কথা বলছে, আপনাদের ব্যাপারে একটা সুন্দর সিদ্ধান্ত আপনারা কারাগারের ভিতরে থাকবেন। তো কারাগার এখানে নরসিংদীতে তো আমরা ভিতর দিয়ে ওইভাবে ভাঙি না, বাইরে ফার দিয়ে ভাঙছি আমরা, এই সুযোগে আওয়াজ দিয়ে বাইরেছি। আর কাশিমপুর কারাগার যখন কাশিমপুর কারাগারে যখন আপনার ভিতরে একটা রমদম অবস্থা চলতেছিল, রমদম মানে ছুটে না। এবার 5 আগস্ট যখন পতন হওয়ার সাথে সাথে কারাগারের ভিতরে একটা উরুস্তুরি ছুটে গেছে। আর এই ছুটার পরে পরের দিন সকালে ওইদিকে হুজুর বা যাদেরকে জঙ্গি আসামি বলে, ওইদিকে তারা আইসা কারাগার রক্ষীর সাথে তুমুলছে মারামারি, 2-3টার একেবারে বেহুশ বানাইছে। হত্যা হয়েছে, আমি নিজের চোখে দেখি না, এটা হত্যা হয়েছে এরকম বলছে। এরপরে কিছুক্ষণ পরে এরা আইসা আমাদের গেটটা ভাঙছে। এবং কারারক্ষী ছিল, এই যে একটা যারা নাকি এটা পরিচালনা করে, একটা হাতের আমি দৌড়া ফেলাই, আমি 2 পা দিয়ে লটকিটা দৌড়া থাই এবং বল তালা খুল। পরবর্তীতে এরা তালা খুলতে বাধ্য হয়েছে। একটা খোলার পরে প্রত্যেকটা সিঁড়ির যে পাত থাকে, পাতগুলো আমরা সবাই ভেঙ্গা ফেলাই। বিডার বিদ্রোহ আসামি যেটা রাখতো, বিডার বিদ্রোহ আসামি রাখতো হচ্ছে গাজী টাওয়ারে, মনে হয় আমাদের আমরা চন্দ্রা বিল্ডিং এ, ওইটাতে বিডার বিদ্রোহ আসামিরা বাই করি। আমাদের বিল্ডিং এর 6 তলা থেকে শুরু করে সবগুলারে বাই করি। কিছু আসামি বই পাইতো, আর বেরোতে যেত না। পরে গেলাম ওইখানে, যাওয়ার পরে আমাদের কথা হচ্ছে কারাগার, প্রথম হচ্ছে নিজ কারাগারের ভিতরে একটা গেট, এটা বাংলাম। তারপর হচ্ছে আপনার পুরা বারান্দার একটা গেট, এটা বাংলাম। তারপর হচ্ছে নিচের গেট, এটা বাংলাম। তারপর হচ্ছে পুরা ফ্লোরটারে, এই বিল্ডিংটারে আওতা করে রাখে, এটা খোলা হয়েছিল। তারপরে হচ্ছে গ্রিল, তারপরে হচ্ছে গ্রিলের পরে হচ্ছে বড় ওয়াল। তো ওই ওয়ালের উপরে আমি উঠছিলাম। ওইখানে আমরা যখন কারাগারের ভিতরে যখন খাবার দাবার যেখানে রান্না করে, এটা সমস্ত আসামিরা কারাগারের ভিতরে রান্না করে, সমস্ত আসামিরা এটা বাইঙ্গা দুর্মুষ, একেবারে কারাগার বিচারখানা ছিল, বৈঠক বাইঙ্গা সর্বনাশ করে ফেলাইছি সবাই। মানে এখানে একটা সর্বনাশ, এরকম একটা অবস্থা। এরপরে ওইখানে সাফল দা গুড়া নিয়ে কারাগার এখানে ভিতর দিয়ে ভাঙতেছে, ওইখান থেকে গুলি করতেছে। আমি সামনে ছিলাম, ওইখানে আমার কথা আমি অপরাধ করি না, আমি বেরিয়ে যাব, এটা ছিল আমার, সবাইকে নিয়ে বেরোবো। ওইখানে সামনে সবার সামনে কাশিমপুর কারাগারের 4 নাম্বার সেলের এবং অন্য সেলের যারা এই ভিতরে আসতেছিল, না 4 নাম্বার সেলের অন্য ডিপার্টমেন্টের আসতেছিল, সবাই সাক্ষী, নরসিংদীর সব সাক্ষী। আমি সবার সামনে ছিলাম। আমার বলতো ছাত্র আইনজীবী সবার সামনে, সবার সামনে এক কথায় আমার নামে বলতো। আমি এটা খুইলা বুক নো ফায়ার বলছিলাম, পরে বলছি ফায়ার মি এই শব্দগুলা বলছিলাম, নো ফায়ার মি। পরবর্তীতে কারাগারের সবাই আমার এটা নিয়ে অনেক বলা বলি করতো। পরে এটা যখন কারাগার ভাঙতেছে, আমাদের প্রায় 40-45 মিনিট পর্যন্ত পুলিশ সেনাবাহিনী উপরে গুলি করছে, পুলিশ না কারারক্ষী আর হচ্ছে সেনাবাহিনী উপরে গুলি করছে। এরপরে আমরা যখন কারাগারটা ভাঙিয়া খালি 2-3 জন ভিতরে ঢুকলাম, খালি যারা ঢুকছি কারাগারটা ভাঙিয়া, মানে কারাগার বরফ সেলটা, এটার পরে কিন্তু আরেকটা আছে। আর কারাগারে এটা বাঙ্গার একদিকে বাঙ্গা পোস্ট চলছে, একটা হচ্ছে ল্যাম্প পোস্ট আছে না, ল্যাম্প পোস্ট খুব বাংছে ভিতর থেকে বাঙ্গা, এদিকে দিছি দিয়া সেটা চেলি আছে না, চেলি, এরপর গামছা লুঙ্গি দিয়ে বাইন দেওয়া। অনেক আসামি এদিকে গেছে, বহু আসামি, মানে ফাঁসির আসামি, যাবজ্জীবন কারাগার অন্য আসামি, অনেক আসামি চলে গেছে। আর তার বিপ্লবী আসামি ছিল, তারাও চলে গেছে অনেক সংখ্যায়, 200-250 বা আরো বেশি হইতে পারে, এটা আমি জানি না, স্পেসিফিক বলতে পারবো না, এরকম হবে। তারপরে যখন এটা ভাঙা শেষ, এমনি ওরা গুলি করছে। গুলি করার পরে আমার এই স্পটে 2-3 জন নাই, আমি কিন্তু সাথে
মানে এটাই পার্থক্য, আমার শরীরে বুলেট লাগে না এবং লাগার পরে আসে না ও আকুরি এরকম কোনো শব্দ করে না। এরা লাগার পরে নগদ গুম, মানে নগদ ছুঁয়ে গেছে। পরে একটা ছিল অনেক মোটা সোটা, ওরে হেঁচড়ায় নিয়ে আমার শরীরে রক্ত বইরে গেছে এখানে হাত পা। তো ওরে হেঁচড়ায় নিয়ে গেছি যে জায়গায় রাখছি, পুরা ফ্লোরটা একটা মহিষ কুরবানি দিলে যত রক্ত, এত রক্ত বেরিয়েছে। পরবর্তীতে এখন এরা সেনাবাহিনী হেলিকপ্টার দিয়ে মানে আদালতে কন্ট্রোল করছে, যারা যাইবার তো গেছে গাই, আমার কথা যে আমি সবাই নিয়ে বাইরম। পরবর্তীতে আমার বিদ্বেষ, কারণ যে যে সে জালিম সরিষা করে সেখানে বিদ্রোহ করা কর্তব্য হয়ে থাকা, বিদ্রোহ নেয় এবং 24-এর বিপ্লবী ছিল বিদ্রোহ। এরপরে সবাই যার যার ঢুকবো। পরবর্তীতে সেনাবাহিনী বিশাল বড় ইয়ানিয়া হুচ হুচ এরকম করে এরা মানে ট্রেনিং এর আওয়াজ দিয়া আইসা ঢুকে কন্ট্রোল করে আমাদের ভিতরে নিয়ে গেছে। নিয়ে পরবর্তীতে রাত্রে অনেক পরে বলছে যে এখানে কাশিমপুরের ঘটনা হয়েছে, এটা সাধারণ ক্ষমা ঘোষণা করা হইলো। পরবর্তীতে ওই দিক দিয়া যে দিক দিয়ে আবার 2-3টা করে ল্যাম্পপোস্ট পার্ট ছিল চলে গেছে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়া। যাওয়ার পরে যারা ওই দিক দিয়ে চলে গেছে, ওই দিক দিয়ে আবার মারা গেছে। সব মিলে প্রায় 20-এর ঊর্ধ্বে, অনেকে বলে 21, 22, 23, মানে সংখ্যাটা 20-এর ঊর্ধ্বে মারা গেছে। ওই লাশগুলা কোথায়, এটা কারাগারের মান সম্মান যাবে দেখে হয়তো তারা প্রকাশ করছে না ওইভাবে। আমি আজ পর্যন্ত কোনো মিডিয়াতে ওইভাবে দেখি না, কিন্তু কথাগুলা কাশিমপুর কারাগারের ভিতরে যারা ইয়া হয়েছে, যারা এরকম ছিল, পরবর্তীতে আমরা ট্রিটমেন্ট করাই কাশিমপুর কারাগারে। আমি আহত হয়ে যাই, পরবর্তীতে আমাকে ট্রিটমেন্ট করায়। তারা আমাকে ওষুধপত্র দেয়। আমার ওষুধপত্র গুলা আমার প্রেসক্রিপশনটা পর্যন্ত আমার দিতে চাই না, আমার প্রেসক্রিপশন গুলা লেখা দিছে ইয়ার মধ্যে। আমি ওষুধগুলা কিনা পরে বাড়িতে খাই। এরপরে আমাদেরকে ছাড়ে না। এরপরে 2-3 দিন যাবত খাবার দাবার বন্ধ, একেবারে টোটালি আমাদের খাবার দাবার বন্ধ। কেন, আমরা তো যে জায়গায় আগুন দিয়া 2.5 দিন হবে, যে জায়গায় খাবার খানা তৈরি হয় এই খানা তো ভাঙিয়ে ফেলাইছি, এরা তো খাবার দেয় না। আমরা পরে আমাদের ঘরে চানাচুর ছিল, যার মুড়ি ছিল, এগুলা খাই মাইপা। আজকে খাইতেছি, কালকে খাবার পাইবো কিনা কিচ্ছু আসতেছে না, পানির লাইন বন্ধ। পরবর্তীতে এরা খাবার নিয়ে আসছে, খাবার নিয়ে এসে এমন ভাবে আমাদের রিপ্রেজেন্টেশন করছে যে আমরা যেমন এদের বাপকে হত্যা করছি, এরা খাবারটা দিতেছে, মানে এমন ভাবে তুচ্ছ ব্যবহার। এরপরে আমরা বলছি যে ওই বাদ দে নাহলে গুলি কর সেনাবাহিনী। এরপরে আমরা বলছি যে যারা ব্রিটিশের সেনাবাহিনী না পাকিস্তানের সেনাবাহিনী, তারা কোন দেশের সেনাবাহিনী, হাসিনা পতন হয়েছে অনেক কারাগারের ভিতরে থাকতাম করে স্যার। এরপরে আরো 12-13 তারিখ, এরকম একটা তারিখ, 11, 12, 13 এই ডেটে এরপরে আমাদের অনেকের এর ভিতরে জামিন হইতেছিল। আস্তে আস্তে ইয়া হওয়ার পরে পরবর্তীতে আমরা সেখান থেকে আইসা, পরে অ্যাম্বুলেন্স ছিল বাইরে। আমি বলছি আমি অভ্যুত্থানে এরকম, আমি আন্দোলনের কর্মী বলার পরে। আর রায়পুরাতে প্রথম 18 তারিখে আমরা অনেকেই পোস্ট, শুধু আমি একা দিই নাই, আরো অনেকে পোস্ট দিয়েছে, আন্দোলনের আহ্বান ঘোষণা করছে। এই জন্য এটা সবারই অবদান আছে অনেকের, ছাত্রদল, ছাত্র শিবির, আমাদের মতো সাধারণ যারা আছে সবারই অবদান আছে। এইভাবে করে ডাকটা দেওয়া হয়েছিল আর কি। এখন পরবর্তীতে অ্যাম্বুলেন্স আমার বাড়িতে নামায় দেয়। এর ভিতরে আর 2টা পার্ট চেঞ্জ হয়েছিল, আমার সাথে কিছু আসামি ছিল, গেলাম এই আর কি।